দেশের তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আগামী 24 বা 25 তারিখের আগে তা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ তাপমাত্রা বর্তমান সময়ের তুলনায় আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের কারণে দেশে বাড়ছে নানা ধরনের রোগবালাই। মইদুল ইসলামের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বৈশাখে গনগনে সূর্যের তীব্র তাপপ্রবাহে ওষ্ঠাগত মানুষ একটু ছায়া পেলেই আশ্রয় নেওয়ার চেষ্টা। তৃষ্ণা নিবারণ করতে মানুষের পাশাপাশি পশু পাখি যেন জল খুঁজে ফেরে প্রতিনিয়ত। গত কয়েকদিনের তাপপ্রবাহে এমন অবস্থা রাজধানী জুড়ে। যে রোদের জন্য তো বট গাছের নিচে আসে টিপলে আইলে তৃতীয়বার এটা টিপলে যাইতে মন চায় না। আবহাওয়া অধিদপ্তর বলছে বিগত কয়েক বছরে এপ্রিল মাসে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবছর সেই তুলনায় অনেক কম। আর আগামী 24 বা 25 এপ্রিলের আগে রাজধানীতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, যে কারণে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 24-25 তারিখে বিচ্ছিন্নভাবে হয়তো দুই এক জায়গায় কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে উল্লেখযোগ্য এরকম বড় আকারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে 24-25 তারিখে কিছুটা তাপমাত্রা কমতে পারে। আর এখন যে তাপমাত্রা আছে, যে তীব্র থেকে অতি তীব্র, এর পাশাপাশি কিন্তু এই তাপমাত্রা যেটা আছে সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। পাশাপাশি কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা অর্থাৎ রাতের যে তাপমাত্রা সেটা কিন্তু স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি আছে। এদিকে তীব্র গরমের কারণে হিট স্ট্রোক সহ নানা ধরনের রোগবালাইতে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। তাই গরমের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। তীব্র তাপে জনজীবন অতিষ্ঠ, বিশেষ করে বয়স্ক, গর্ভবতী নারী, শিশু এবং দীর্ঘমেয়াদী রোগে যারা আক্রান্ত তারা বেশি অসুস্থ হয়ে পড়ছে। প্রথম অসুস্থতা হচ্ছে যেটি সবচেয়ে বেশি দৃষ্টিগ্রাহ্য, সেটি হচ্ছে হিট স্ট্রোক। ইতিমধ্যেই সারা দেশে বেশ কয়েকজন মানুষ হিট স্ট্রোকে মারা গিয়েছে এবং অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে। তাপপ্রবাহের কারণে যখন অতিষ্ঠ মানুষ, তখন অনেকে রাস্তার পাশের অনিরাপদ পানি এবং শরবত পানের কারণে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাই তৃষ্ণা নিবারণের জন্য সবাইকে নিরাপদ পানি পানের পরামর্শ চিকিৎসকদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দর্শক, তাপপ্রবাহের খবর জানতে এবারে যাব মাগুরায়। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিক। শফিক, গরমে খেটে খাওয়া মানুষের কি অবস্থা? প্রচন্ড তাপদাহ চলছে সারা দেশ জুড়ে। আমরা মাগুরার খবর জানতে চাই আপনার কাছ থেকে। লীনা, সারা দেশের মতো মাগুরাতেও আমি কিছুক্ষণ আগে দেখেছি মোবাইল অ্যাপসে যে এই মুহূর্তে 41 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড রয়েছে। খেটে খাওয়া মানুষের কথা যেমনটি বলছিলেন, বিশেষ করে রিক্সা, ভ্যান চালক, যারা মাঠে শ্রমজীবী মানুষ, তাদের সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তারা। এবং যারা চায়ের দোকানে, আমি এই মুহূর্তে মাগুরা শহরের কলেজ সড়কে রয়েছি, যেখানে গাছের ছায়ায় কিন্তু মানুষকে আমি আশ্রয় নিতে দেখছি। এই প্রচন্ড তাপদাহে ডাব এবং শরবত পান করছে। রিক্সা চালক যারা আছে তারা সব জায়গায় আসলে মানে ভাড়া নিতে পারছে না, মাঝে মধ্যেই রেস্ট নিচ্ছে। আমি মাগুরা সিভিল সার্জন শামীম কবিরের সাথে কথা বলেছি। শিশুরা অনেক শিশু রোগী, প্রায় 10%, স্বাভাবিকের চেয়ে 10% রোগী বৃদ্ধি পেয়েছে। মাগুরার সার্বিক যে অবস্থা তাপদাহে, আসলে এই অবস্থায় থাকলে বিশেষ করে মাগুরাতে লিচুর আবাদ হয়ে থাকে, লিচুর ফুল কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। এটি কৃষি ডিপার্টমেন্ট থেকে আমাদের বলা হয়েছে, এটি যদি আর 2-1 দিন পরে যদি বৃষ্টি না হয়, সেক্ষেত্রে লিচুর উৎপাদন ব্যাহত হতে পারে। এই ছিল মাগুরার এই তাপদাহের সর্বশেষ খবর। লীনা, জানছিলাম মাগুরা থেকে সেখানকার তাপ প্রবাহের খবর। মুক্তিযুদ্ধে প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে কমপ্লেক্সটি ঘুরে দেখেন সরকার প্রধান।
পরে এক দরবারে সকল পদবী সেনা সদস্যদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে শেখ হাসিনা ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর সবার সহযোগিতা কামনা করেন। চট্টগ্রাম থেকে অজিত আইচে ক্যামেরায় রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রেজিমেন্ট অফ আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি, যার নামকরণ করা হলো মুজিব ব্যাটারি বাংলাদেশের প্রথম আর্টিলারি ইউনিট বা ভারী অস্ত্র সম্বলিত ইউনিট। মুক্তিযুদ্ধ চলাকালীন আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান থেকে পালিয়ে আসা গোলন্দাজ বাহিনীর ৮০ জন বাঙালি সদস্যকে নিয়ে এই বাহিনী গঠিত হয়। মুজিব ব্যাটারির ৬টি প্রথম এই গোলন্দাজ বাহিনীর স্মরণে চট্টগ্রামে তৈরি হয়েছে কমপ্লেক্স। মুজিব ব্যাটারির স্মারক ও ঐতিহ্য আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে চট্টগ্রাম আর্টিলারি সেন্টার ও স্কুলে নির্মিত শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন সরকার প্রধান। সে সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী কামান, আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ এবং গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবহিত হন। এরপর সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে সেনাবাহিনীর সদস্যদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুগোপযোগী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন চলছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। মুজিব ব্যাটারি কমপ্লেক্সটিতে শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রথম গোলন্দাজ ইউনিটের ঐতিহ্য ও স্মারক সংরক্ষণের পাশাপাশি একাডেমিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সবার জন্য উন্মুক্ত এই কমপ্লেক্সটি পরিদর্শন করে মুক্তিযুদ্ধের দুঃসাহসিক সব অভিযানের কথা জানতে পারবেন সাধারণ মানুষ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, চট্টগ্রাম। আসন্ন বোরো মৌসুমে সরকার ৩২ টাকা করে ধান, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং ৩৪ টাকা দরে গম সংগ্রহ করবে। আজ সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত বোরো মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা। চলতি মৌসুমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০,০০০ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় এক প্রশ্নের জবাবে চালের বস্তায় মূল্য উল্লেখ করে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, ব্যবসায়ীদের আর সময় দেওয়া হবে না, প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে। সবাই কার্যকর করেনি। আমরা অলরেডি জেলা প্রশাসকদের সাথে আমরা মিটিং করেছি, জেলা প্রশাসক মিলালাদের সাথে মিটিং করেছে। তারপরে যদি না হয় তাহলে আমরা মানে আইনের রাস্তায় চলে যাব, আইনগত ব্যবস্থা। ব্যবসায়িকদের সময় চেয়েছিল, সময় দিলে সময় চাইতেই থাকবে, এখানে সময়ের কোনো ব্যাপার নাই। সময় আমরা যেটা বেঁধে দিয়েছি ৫৫ দিন সময় দেওয়া হয়েছে, এটা এনাফ সময়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সার্টিফিকেট জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেলিহা পারভিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান হারুন অর রশিদ জানান, বোর্ড চেয়ারম্যানকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। জড়িত থাকার প্রমাণ পেলে তাকেও গ্রেফতার করা হবে। রাজধানী উত্তরা থেকে পারভিনকে গ্রেফতার করা হয় জানিয়ে ডিবি প্রধান বলেন, জালিয়াতির সাথে জড়িত বেশ কয়েকজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত পারভিন অপরাধ স্বীকার করেছে বলে জানান হারুন। সোমালীয় জলদস্যু কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের স্থানীয় সময় দুপুর ২টায় দুবাইয়ের হামরি বন্দরে নোঙর করেছে। কেএসআরএম এর প্রধান নির্বাহী মেহেরুল করিম এনটিভিকে জানিয়েছেন, জাহাজটি দুবাই বন্দরে পণ্য খালাসের পর ২৩ নাবিকের মধ্যে ২ জন ফ্লাইটে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। এরপর বাংলাদেশ থেকে বিকল্প ২ জন দুবাই যাওয়ার পর বাকি নাবিকরা জাহাজটি নিয়ে দেশে ফিরবেন। এমভি আবদুল্লাহকে গত ১২ই মার্চ সোমালীয় উপকূলে জলদস্যুরা ছিনতাইকারীর কবলে ৩১ দিন পর মুক্তি হয়। বর্তমানে জাহাজের সব নাবিক সুস্থ, প্রয়োজনীয় খাবার মজুদ সহ যান্ত্রিক পরিস্থিতি ভালো আছে বলে জানিয়েছেন নাবিকরা। মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।
সকালে কক্সবাজারে টেকনাফ ও সেন্ট মার্টিনস দ্বীপের জলসীমা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাখাইনে চলমান সংঘাতের কারণে গোলাগুলি, সংঘর্ষ, বিস্ফোরণের শব্দ এপারে চলে আসছে। এ কারণে সীমান্ত এলাকার বাসিন্দাদের উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। এ ব্যাপারে কোস্টগার্ড সহ বিজিবি, নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী সীমান্ত সতর্ক নজরদারিতে রয়েছে। সীমান্ত অনুপ্রবেশ রোধে, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে। আমরা 3 গুণ পরিমাণ আমাদের এখানে জলযানের সংখ্যা বৃদ্ধি করেছি, টহল জলযান। সো নাফ রিভারের ভিতরে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে পারি, ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে এখানে আমাদের বর্ডার আসলে সুরক্ষিত। আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সবকিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নাটোরে সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেল। ঢাকায় অবস্থানকারী রুবেল গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রীর স্বজন হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপহরণের সাথে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন রুবেল। গত 15 এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিংড়া উপজেলার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে জেলা নির্বাচন অফিস থেকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় মামলা হলে পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে, জব্দ করে মাইক্রোবাসটি। তার ভেতর থেকে উদ্ধার করা হয় 11টি দেশীয় অস্ত্র ও প্রার্থী রুবেলের নির্বাচনী লিফলেট। আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ফেরি ডুবির ঘটনায় কমপক্ষে 58 জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার পর অন্তত 58 জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। নৌযানে থাকা 300 জনের বেশিরভাগই গত শুক্রবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন এবং পথিমধ্যে এটি ডুবে যায়। বাঙ্গুয়ের কাছে এমপোকো নদীতে ফেরিডুবি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবির জেরে এমন বিপর্যয়ের ঘটনা অস্বাভাবিক নয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা শেষে তিনি কথা বলেন। নির্বাচনে প্রভাব বিস্তারের ব্যাপারে ইসি বলেন, সংসদ নির্বাচনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয়, কে কার আত্মীয় নয়, এটা বিবেচ্য বিষয় নয়। সংসদ নির্বাচনে যেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একই রকম ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয়, কে কার আত্মীয় নয়, এটা আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের এখানে বিবেচ্য বিষয় হলো যে উনি ক্যান্ডিডেট কিনা, এবং ক্যান্ডিডেট হলে ওনার যেগুলো আইনগত অধিকার আছে উনি সমান ভাবেন। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে খুবই ভোটার এবং যারা নির্বাচনে প্রার্থী হন তারা খুব ক্লোজলি থাকেন। সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে সেই জন্য আমাদের যারা এখানে আছেন দায়িত্বে তারা সজাগ আছেন এবং সে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তারা নেবেন। বরিশালে বাকেরগঞ্জে নিখোঁজ বৃদ্ধা রিজিয়া বেগম হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত 2 জনকে। মাদক সেবনে বাধা দেয়ায় তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখে আসামি ফয়সাল ও লালচাঁদ। সকালে নিজ কার্যালয়ে পুলিশ সুপার ওয়াদিদুল ইসলাম জানান, কাটাদিয়া গ্রামের মৃত জয়নাল গাজীর স্ত্রী শটর্ধর রিজিয়া বেগম একাই বসবাস করতেন। প্রায় 7 মাস আগে নিখোঁজ হন রিজিয়া বেগম। গত 13 এপ্রিল রিজিয়া বেগমের ছেলে সৌদি প্রবাসী রাসেল বাড়িতে আসলে ঘরের ভেতরে মাটির স্তূপ দেখতে পান। বিষয়টি পুলিশকে অবহিত করলে তারা ঘরের ভেতর থেকে রিজিয়া বেগমের কঙ্কাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পাঠান। ডিএনএ পরীক্ষার পর লাশ শনাক্ত হয়, মেলে ধর্ষণের আলামত। পরে মামলা দায়েরের পর অভিযানের নামে পুলিশ গ্রেফতার করা হয় কাটাদিয়া গ্রামের মোহাম্মদ ফয়সাল ও একই গ্রামের লালচাঁদকে। আসামিরা স্বীকার করেছে মাদক সেবনে বাধা দেয়ায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। চট্টগ্রামের বেসরকারি 2টি হাসপাতালে দায়িত্বরত 2 চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে আগামী 23 এপ্রিল দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি সহ প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এর আগে শনিবার চট্টগ্রামে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতালে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। গত 14 এপ্রিল নগরী মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা যাওয়ার ঘটনায় চিকিৎসক ডাক্তার রিয়াজউদ্দিন শিবলুকে মারধর করেন
রোগী স্বজনেরা। এর আগে গত 10 এপ্রিল পটিয়া জেনারেল হাসপাতালে মারধরের শিকার হন হাসপাতালের চিকিৎসক ডাক্তার রক্তিম দাস। তিনিও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এসব ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করছে চিকিৎসক সহ বিভিন্ন সংগঠন। পিরোজপুরে রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। সকালে খুলনা বরিশাল মহাসড়কের সিও অফিস মোড়, শহরের বঙ্গবন্ধু চত্বর ও এর আশেপাশের এলাকায় চালানো হয় এ অভিযান। অভিযানে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা, আধা পাকা ও কাঠের তৈরি অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ। Very severe heat wave has gripped parts of Bangladesh, with maximum temperatures ranging from 40 degrees Celsius to over 42 degrees Celsius in some areas. The Met Office said that the country's highest temperature was recorded at 42.2 degrees Celsius in Chuadanga on Sunday, while Dhaka experienced highest 38.2 degrees Celsius temperature. As Bangladesh continues to experience extremely high temperatures for the past few days, 3 people died from the heat stroke in the past 2 days in the country. The temperature exceeding 36 degrees Celsius in larger areas of Bangladesh for longer periods of time has compelled meteorologists to issue heat alerts 4 times in April this year, with the country's southwest and central regions now reeling under a very severe heat wave. Meanwhile, the authorities of Dhaka University and Jagannath University today decided to hold classes virtually due to the ongoing heat wave. Only the examinations will be held in person. যে রোদের জন্য তো বট গাছের নিচে আসি টিপলে আইলে তৃতীয়বার এটা টিপলে যাইতে মন চায় না। 24-25 তারিখে বিচ্ছিন্নভাবে হয়তো 2-1 জায়গায় কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে উল্লেখযোগ্য এরকম বড় আকারে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে 24-25 তারিখে কিছুটা তাপমাত্রা কমতে পারে। আর এখন যে তাপমাত্রা আছে, যে তীব্র থেকে অতি তীব্র, এর পাশাপাশি কিন্তু এই যে তাপমাত্রা যেটা আছে, সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। পাশাপাশি কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা, অর্থাৎ রাতের যে তাপমাত্রা, সেটা কিন্তু স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। Prime Minister Sheikh Hasina has said Bangladesh wants to maintain friendship with everyone, but it will do whatever is needed to protect its independence and sovereignty. The Premier said this while addressing a Dorbar after inaugurating the newly constructed Bangabandhu Sheikh Mujib Battery Complex at the Artillery Center and School in Chottogram's Halishore cantonment. She said nowadays war is also fought through digital means, and that's why the country needs to build modern knowledge-based, highly trained armed forces. On arrival at the venue, the Prime Minister was received by Chief of Army Staff General S.M. Shofiuddin Ahmed. পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং অনুশীলন, প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা, বিশ্বাস তাদের উপর থাকে। পাকিস্তানি হানাদার বাহিনীর 96,000 সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে, কারণ জনসমর্থন তাদের ছিল না। কাজে জনগণের আস্থা, বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। 2 fishermen from Shahpuri Deep in Cox's Bazar, Teknaf, have been injured by gunfire from what they claim to be a ship of the Myanmar Navy. They were injured by gunfire from a Myanmar ship while the fishing trawler named FP Mayar Doa was returning to shore on Sunday. The injured fishermen are Mohammad Ismail and Farouk. 9 crew members went to fish in the sea aboard the trawler 4 days ago. On Sunday, on their way back, a Myanmar Navy ship stationed in Myanmar's waters signaled them to approach. They started heading towards Shahpuri Deep. During this time, they were continuously fired upon, resulting in 2 people being shot. The Coast Guard is on high alert amid the ongoing conflict inside Myanmar border. Bangladesh Coast Guard Director General Rear Admiral Mir Irshad Ali said no illegal intrusion will be allowed. He said while talking to media after inspecting the border area of Teknaf today, he stated that the ongoing conflict in Myanmar has naturally led to a deterioration in the law and order situation there. Taking everything into account, the Coast Guard has increased its manpower, patrols and vigilance, he added in this regard.
The Bangladeshi flagged cargo vessel MB Abdullah, hijacked by Somali pirates and released 32 days after paying ransom, will reach at Al Hamria port in Dubai with its 23 sailors on Sunday evening. SR Shipping CEO said it is expected that the ship will arrive at the Al Hamria port in Dubai at 6 p.m. on Sunday. On March 12, Somali pirates hijacked the MB Abdullah ship in the Indian Ocean. The ship was released on 14th April. The government plans to procure 5 lakh tons of boiled paddy and 12 lakh tons of rice, which includes 11 lakh tons of boiled rice and 1 lakh ton of parboiled rice, at prices higher than the previous season. According to the Food Minister Shadhan Chandra Majumdar, the paddy will be procured at Taka 32 per kilogram and rice at Taka 45. He said after attending a meeting of the Food Planning and Monitoring Committee at the Food Ministry today. Last borrow season, the government collected paddy at Taka 30 per kg and rice at Taka 44 per kg. সবাই কার্যকর করেনি আমরা অলরেডি জেলা প্রশাসকদের সাথে আমরা মিটিং করেছি জেলা প্রশাসক মিলালাদের সাথে মিটিং করেছে তারপরে যদি না হয় তাহলে আমরা মানে আইনের আশ্রয়ে চলে যাব আইনগত ব্যবস্থা ব্যবসায়িকদের সময় চেয়েছিল সময় দিলে সময় চাইতেই থাকবে এখানে সময়ের কোনো ব্যাপার নাই সময় আমরা যেটা বেঁধে দিয়েছি 55 দিন সময় দেওয়া হয়েছে এটা এনাফ সময় Economist Onu Muhammad severed his left leg's toes in a train accident in Dhaka's Khilgaon in the morning. The professor of economics at Jahangirnagar University was rushed to Dhaka Medical College Hospital with serious injuries. He was returning from Dinajpur Fulbari after attending an event. Upon reaching the Khilgaon railgate area, the train decelerated so passengers could disembark, but they slipped as he attempted to alight from the train. তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া শিশু ও বয়স্কদের যথাযথ সেবা দিতে হাসপাতালগুলোতে খুব প্রয়োজন ছাড়া অন্য রোগে আক্রান্তদের ভর্তি না নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুদ আছে বলেও জানান মন্ত্রী। এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে বাসার বাইরে না যায় এবং হাসপাতালগুলোতে কোনো কোন কেস এখন ভর্তি করতে না কোন মানে বলে কি যে একটা হার্ডি এক মাস পরে করলে কোনো অসুবিধা হবে না একটা গোলমালা যেটা একক না সেটা 2 সপ্তাহ পরে করলে মানে হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা মানে ভর্তি করা হয় এখন কোন কেস কয়েকদিন বন্ধ থাকে আর আমাদের স্যালাইন এবং আমাদের বড়ান স্যালাইন থেকে শুরু করে সবার কাছে আমি আলাপ করছি এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে। অশুভ উদ্দেশ্যে সরকার বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মামলায় সাজা দিয়ে কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন এবং ঢাকা মহানগর বিএনপির সাজাপ্রাপ্ত 27 নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। এই ঘটনা আওয়ামী লীগ সরকারের চলমান অপকর্মের নিরবিচ্ছিন্ন অংশ বলে অভিযোগ মির্জা ফখরুলের। এই ধরনের জুলুম নির্যাতন বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যের দিকে যাবে উল্লেখ করে বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি। জনগণ বর্তমান সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধ আন্দোলন সংগ্রামে আরও বলিয়ান হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন বিএনপির প্রতি জনগণের এক ধরনের ঘৃণা রয়েছে, যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপির নেতারা তাদের দুঃশাসনের দুর্বিষহ দিনগুলোয় জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চান। আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন, অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, যা দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। বিভিন্ন সময় বিএনপি ও তার দোসরদের যৌথ উদ্যোগে প্রযোজিত পরিচালিত সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তারা দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায়তারা করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে। দিন দিন তারা দেশ, রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 2 দিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন। গত জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর। আমিরের ঢাকা সফরের সময় 2 দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। আর সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা। সফরের তাৎপর্য বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে প্রায় 4 লাখ বাংলাদেশি কর্মরত আছেন। স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। এবং এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কাতার হচ্ছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সমৃদ্ধ সর্বোচ্চ গড় মাথাপিছু আয়ের দেশ। কাতার একটি শক্তিশালী অর্থনীতির দেশ। ভূ রাজনৈতিক অবস্থান ও কূটনৈতিক তৎপরতা এবং মধ্যস্থতার কারণে মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী দেশ হিসাবে পরিচিত কাতার। কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে প্রায় 4 লক্ষ বাংলাদেশি কাজ করছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেতে শ্রম আইন আরও শক্তিশালী করতে দেশটির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিকেলে সচিবালয়ে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট টিকফা কাউন্সিলের বৈঠক শেষে একথা জানান তিনি। এছাড়া শিল্প কারখানার মালিকরা আইন ভঙ্গ করলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবারও আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের বাইরে আরও পণ্য রপ্তানির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্য সচিব। বৈঠকে প্রযুক্তির বিনিময় নিয়ে আলোচনার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির যে বিশেষ অনুমোদন প্রয়োজন সেই বিষয়ে সহযোগিতারও আশ্বাস মিলেছে বলে জানান তিনি। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে তিনি বলেন, বেনজির আহমেদ ও তার স্ত্রী এবং মেয়েদের বিরুদ্ধে গণমাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য উপাত্ত উঠে এসেছে। তাই অবৈধ সম্পদ সংগ্রহের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ জানান। এই বিষয়ে দুদকের আইনজীবী বলেন, চিঠি পর্যালোচনা করে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য উঠে আসে দেশের জাতীয় দৈনিক সহ কয়েকটি গণমাধ্যমে। গোপালগঞ্জে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র, ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট, বাড়ি, ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি, 5 তারকা হোটেলে শেয়ার, ডুপ্লেক্স বাড়িসহ আরও অনেক সম্পদ অর্জনের তথ্য আসে ওইসব সংবাদে। রোববার এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে চিঠি নিয়ে দুদকে যান ব্যারিস্টার সুমন। দুদক কার্যালয়ে চিঠি জমা দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, দুদকের উচিত হবে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া। ওনার 34 বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা 1,74 লাখ, প্রায় 2.5 কোটি। কিন্তু 2.5 কোটি তো ওনার বেতন মিলে, আর ওনার মেয়ে আর বউ মিলে মাশাআল্লাহ প্রায় 100 কোটি। আরে ভাই, এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? দুদক আল্লাহ মাহবুব জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না। দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না, আরে ভাই একটা কাজ তো করো, এতটা বেতন নিতেছ। খালি এই যে কাজিয়ার ওই যে হিসাব রেজিস্টারের মামলা করার জন্য দুদক আসে নাই, আর বড় জিনিস দেখলে দুদক ছুটছে যায়। দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, দুদক নিয়ম অনুযায়ী কাজ করবে। চিঠি হাতে পাওয়ার পর কমিশন অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে, যেই অভিযোগটা আসবে, সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কিনা, অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কিনা, নাম্বার 1। নাম্বার 2, কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি ওনারা নিজেরা এক্সামিন করে এটার সত্যতা কতটুকু।
যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুগ তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে। দুদকের এই আইনজীবী বলেন, কোনো ব্যক্তি বিবেচ্য বিষয় নয়, দুর্নীতির অভিযোগ পেলে এবং তথ্যপত্র পাওয়া সাপেক্ষে অবশ্যই দুদক ব্যবস্থা নেবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে বিএনপি জামায়াত সমর্থিত মাহবুবউদ্দিন খোকন নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে সভাপতির দায়িত্ব না নিতে গত 27 মার্চ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এজে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল চিঠির মাধ্যমে এই আহ্বান জানান। দলীয় ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করেই 4 এপ্রিল সভাপতির দায়িত্ব নেন ব্যারিস্টার খোকন। তবে বিএনপি ও জামায়াত প্যানেল থেকে নির্বাচিত অন্য 3 সদস্য দায়িত্ব গ্রহণ করেননি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।